90 জন কালসাপ। আমরা একটা নিত্য সমাস। আমরার ব্যাস বাক্য হচ্ছে তুমি, আমি ও সে। এটার সিরিয়ালটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, এটার সিরিয়ালটা ভুল করলে হবে না। এটার সিরিয়ালটা এটাই। এটা যদি তোমরা সে, আমি, তুমি লেখো তাহলে হবে না, এটা ভুল। এরপর চলে আসে 92। 92 হচ্ছে 2 এবং 90। এরপর আসে কালসাপ। কালসাপ হচ্ছে কাল তুল্য সাপ। এখানে তুল্য শব্দটা বাহিরে থেকে আমরা নিয়ে আসলাম, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, এই তুল্য কিন্তু কর্মধারয় সমাসের তুলনা না। এই এবং, এই ও, ওরা কেউ কিন্তু দ্বন্দ্ব সমাসের ও আর এবং ও না। এটা একটু খেয়াল রাখতে হবে, ওরা সবাই আমাদের নিত্য সমাস। তাহলে পরেরটায় চলে যাই। পরেরটা বলছে আকণ্ঠ। আকণ্ঠ হচ্ছে কণ্ঠ পর্যন্ত। এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস তাহলে কি দাঁড়ালো আমরা দেখি। পূর্ব পদে অব্যয় এবং পরপদে বিশেষ্য যোগে, এই যে কণ্ঠ, এটা হচ্ছে আমার বিশেষ্য। বিশেষ্য যোগে যখন সমাসবদ্ধ পদে অব্যয়েরই প্রাধান্য থাকে তখন আমরা এটাকে অব্যয়ভাব সমাস বলি। যেমন এটাতে চলে আসি, এই এক্সাম্পলটা সবচেয়ে ভালো এই জিনিসটা বোঝানোর জন্য। উপকূল। উপকূল দিয়ে কি দাঁড়ালো? উপকূল মানে আমরা বুঝতে পারছি যে কুলের চেয়ে ছোট কিছু। এটা আমরা কি দিয়ে বুঝতেছি? আমরা কি এটা কুল শব্দটা দিয়ে বুঝতেছি নাকি আমরা এটা উপশব্দটা দিয়ে বুঝতেছি? আমরা যেহেতু এটা উপশব্দটা দিয়ে বুঝতেছি, তার মানে এই উপশব্দটাই আমার এখানে প্রাধান্য পেল। এই উপ আমার অব্যয়, তাই অব্যয় প্রাধান্য পেল, তাই এটাকে আমরা বলছি অব্যয়ভাব সমাস। আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। দিন দিন মানে প্রতিদিন। কুলের সমীপে হচ্ছে উপকূল, মিলের অভাব হচ্ছে গড় মিল। এই যে তিনটা স্টার্টিং, প্রতি, উপ আর গড়, এই শব্দগুলো সামনে পেলেই মূলত আমরা তাদেরকে কিছু ব্যতিক্রম বাদ দিয়ে মূলত আমরা তাদেরকে অব্যয়ভাব সমাসের ক্যাটাগরিতে ফেলে দিতে পারি। পরেরটায় চলে যাই। রক্তারক্তি। এই যে চলে আসছে, বহুব্রীহি সমাস হচ্ছে আমার সবচেয়ে প্রিয় সমাস, কারণ বহুব্রীহি সমাসে পূর্বপদ বা পরপদ কারোই প্রাধান্য থাকে না, আমরা একটা পুরো নতুন শব্দ পাই। তাহলে আসো কি বলছে, রক্তপাত করে যে যুদ্ধ, এটাকে আমরা বলছি যে রক্তারক্তি। রক্তপাত করে যে যুদ্ধ। আচ্ছা, ব্যতিহার বহুব্রীহি কথার অর্থ হচ্ছে ক্রিয়ার পারস্পরিক অর্থে, অর্থাৎ ক্রিয়াটা পরস্পর সম্পর্কযুক্ত। যে যে রক্তপাত করা এবং যুদ্ধ, যুদ্ধ আর রক্তপাত করা পরস্পর সম্পর্কযুক্ত ক্রিয়া না, যেহেতু যুদ্ধ করছি তাই রক্তপাত হচ্ছে, তাই ক্রিয়ার পারস্পরিক অর্থ এটাই বোঝায় যে দুটো ক্রিয়ার মধ্যে একটা পরস্পর সম্পর্ক থাকবে। এইটাই মূলত আমাদের ব্যতিহার বহুব্রীহি। এবং এটার আরো কয়েকটা এক্সাম্পল, এটার এক্সাম্পলগুলো খুব সহজ, দেখলেই বোঝা যায়। কানাকানি, হাতাহাতি, মারামারি, তারপরে হচ্ছে গিয়ে ঘুষাঘুষি, এগুলো সবকিছু হচ্ছে আমাদের ব্যতিহার বহুব্রীহির উদাহরণ। রাজপথ, পথের রাজা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা একটা তৎপুরুষ সমাস। এরপর আমরা এখানে ফোকাস করি, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা কেন ষষ্ঠী তৎপুরুষ সমাস? কারণ বিভক্তি পড়েছিলাম না, মনে আছে? বিভক্তি খুবই ইম্পর্টেন্ট জিনিস, বিভক্তি ছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, বিভক্তি, ষষ্ঠী বিভক্তিতে যদি আমি চলে যাই, তাহলে ষষ্ঠী বিভক্তি কি ছিল যেন আমাদের? র আর হলো এর। তাহলে এখানে আমি যদি এইটাতে চলে আসি, এইটা কি দাঁড়ালো? পথ যোগ এর, তাই না? এই পথের রাজা থেকে যখন আমি রাজপথ বলছি, তার মানে হচ্ছে এই এর বিভক্তিটা ও কিন্তু গায়েব হয়ে গেল, শুধু এই যে এখানে রাজ রয়ে গেল, এখানে পথ রয়ে গেল। তাই আমরা এই যে দেখো ষষ্ঠী বিভক্তি যেহেতু লোপ পেল, তাই আমরা এটাকে বললাম ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর এক্সাম্পল দিই, চায়ের বাগান, চা বাগান, দেশের সেবা, দেশ সেবা, একটু ইকুয়ালটা উল্টা হয়ে গেছে, ব্যাস ইজি জিনিস। এখানে দেশ এর, এখানে চা এর, এই এর গুলো বাদ হয়ে যাওয়ার কারণে ষষ্ঠী বিভক্তি বাদ হয়ে যাচ্ছে, তাই এদেরকে আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস বলি। প্রাণ পাখি। এবার আমরা আসলাম রূপক কর্মধারয় সমাসে। আচ্ছা, উপমান পূর্বে বসে এবং উপমেয় পরে বসে, এটা পরের চিন্তা। এখানে মূল কথা হচ্ছে আমাদের উপমান আর উপমেয়র মধ্যে একটা অভিন্নতা পাওয়া যায়। অর্থাৎ আমরা যে
এখানে যে কাব্যিক তুলনাগুলো করি না, এই কাব্যিক তুলনাগুলো এমন ভাবে করি যেন আমরা বুঝাই যে জীবনটাই যেন একটা নদী। আমরা যখন জীবন নদী বলতেছি, আচ্ছা এখানে আসলে কে প্রাধান্য পায় এটার জন্য ওকে একটা বাক্যে ফেলে দিবেন। বাক্যে ফেলে দিলে কি হবে জানো? আমরা যদি এই জীবন নদী দিয়ে একটা বাক্য লিখি যে জীবন নদী বয়ে চলে, তাহলে এই বয়ে চলা কি জীবনের ক্রিয়া নাকি এই বয়ে চলা নদীর ক্রিয়া? এই বয়ে চলা হলো আমার নদীর ক্রিয়া। যেহেতু এই বয়ে চলা নদীর ক্রিয়া, তাই নদী এখানে প্রাধান্য পাচ্ছে। এবং কথা হচ্ছে এই যে জীবন, এখানে মূলত বলা হচ্ছে যে জীবনটাই যেন একটা নদী, মানে তুলনা করে এরকম প্রাণটাই যেন পাখি, ওই যে উড়ে চলে গেল। তারপর হচ্ছে মন যেন মাঝি, ওই যে মন রূপ মাঝি, মন মাঝি একটা উদাহরণ, সকল বইয়ে প্রথমে এই উদাহরণটা থাকে, সেই জাতীয় উদাহরণ। এইভাবে হচ্ছে মূলত আমরা সমাসগুলো হচ্ছে করে থাকি। তাহলে রূপক কর্মধারয় সমাস চিনতে হলে প্রথমে দেখতে হবে যে এই যে ওয়ার্ডগুলো, এই যে তুলনাগুলো কি একটু কাল্পনিক নাকি। তুলনাগুলো লজিক্যাল হলে এখানে হবে না, আমাদের আমাদের তুলনাগুলো একটু কাল্পনিক হতে হবে। একটু কাল্পনিক হলে হয়ে গেল। যাক, আজকের অংশটুকু আমি এখানেই শেষ করছি। আমরা নেক্সট দিন এটা আরো একটু কিছু পড়বো, নেক্সট পার্টে গিয়ে আরো কিছু সমাস সলভ করব। তবে এখানে আমাদের অনেকগুলো, প্রত্যেকটা ক্যাটাগরির কোনো না কোনো একটা সাব ক্যাটাগরি কিন্তু কভার করা হয়ে গিয়েছে। তাই এটা যদি ভালো মতো বুঝে থাকো তাহলে অন্যগুলো তোমাদের বুঝতে খুব বেশি সমস্যা হবে না আশা করি। তাহলে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।